অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে প্রফেসর ইউনূস চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছেন। হঠাৎ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে নিয়ে বেশ প্রশংসা করেছেন। তার বক্তব্যে সমালোচনা আছে, কিন্তু প্রশংসাও আছে। দেখেন, খাগড়াছড়িতে যা কিছু ঘটতেছে এর পিছনে তাদের হাত আছে। সপ্তাহখানিক আগেই তো বলছি, দুর্গাপূজা আসলেই ঘটনা ঘটাবে ওরা। হ্যাঁ ভাই, অনেক বড় ঘটনা ঘটাবে, যেটা এখন খাগড়াছড়িতে ঘটে। বাংলাদেশের উপরে ভারত তার আধিপত্যবাদ কায়েম রাখার জন্য দীর্ঘদিন ধরে পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে, ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে বাংলাদেশের যত বাম আছে সমস্ত বামগুলো, এবং বামপন্থী দুটি পত্রিকা আছে, প্রথম আলো এবং ডেইলি স্টার। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে প্রফেসর ইউনূস চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছেন। আমাদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ 2.0 রিসেট বাটন, সেটা করতে যাচ্ছেন। এখন এগুলো করতে হলে জনগণের ভিত্তি লাগে। রাজনৈতিক দলগুলো ডিস্টার্ব, এগুলোতে পারা যায় না, তাদের কামড়াকামড়ি সমস্যা আছে। কিন্তু প্রফেসর ইউনূস পদে পদে বাধার মুখে পড়েছিলেন। সেই বাধাগুলো ওভারকাম করে প্রফেসর ইউনূস এবার সত্যি নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছেন, এবং তিনি পারবেন। যুক্তরাষ্ট্রে নিয়ে বিএনপিকে সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে। বিএনপিকে হাত পা বেঁধে ফেলেছেন, কিছু করার নাই, তাদেরকে মানতেই হবে, মানবেন, নাথিং টু ডু। তো দর্শক, আবার সেই প্রফেসর ইউনূস প্রথম দিকে আসার পরে সেই ঈদের সময় যেরকম চারদিকে ইউনূস বন্দনা, 4-5 বছর চাই, ইউনূস আবার প্রচন্ড শক্তি অর্জন করেছেন। মাঝখানে ইউনূসের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল। 13 জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল লন্ডনে, কিন্তু সবকিছু ছাপিয়ে ইউনূস আবার শক্তিশালী হয়েছেন, তিনি আবার জেগে উঠেছেন। এক সময় মনে আছে আপনাদের, প্রফেসর ইউনূস আমাদের জুলাই অভ্যুত্থানকে বলতেন বিপ্লব, জুলাই বিপ্লব। জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই বিপ্লব শব্দটা বারবার ব্যবহার করতেন। এক পর্যায়ে বিএনপির চাপে বিপ্লব শব্দটা বাদ দিয়ে গণ অভ্যুত্থান বলা শুরু করেছেন। এখন আবার বিপ্লব মানে কি? সবকিছু তছনছ, সংবিধান সব লাথি দিয়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ। প্রফেসর ইউনূস নিজে বলেছেন রিসেট বাটন, মনে আছে? পরে কিন্তু ইউনূস দুর্বল হয়ে গিয়েছিলেন নানান কারণে, ষড়যন্ত্রের মুখে। এখন আবার প্রফেসর ইউনূসের মুখে সেই বিপ্লব, আবার রিসেট বাটন, আবার সেই পুরনো কথা আমরা শুনতে পাচ্ছি। দর্শক, তো প্রফেসর ইউনূসের সামনে যত বাধা ছিল সব ওভারকাম করে এবার প্রফেসর ইউনূস ঘোষণা দিয়েছেন, খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলবো। কি খেলবেন? নতুন বাংলাদেশ গড়বেন। কেউ ঠেকাতে পারবে না, মূল কথা এটাই। আরো নানান দিক আছে। ভারত ষড়যন্ত্র করবে, অমুকে করবে, তমুকে করবে, কেউ ঠেকাতে পারবেন না। জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ হবে, এটা হঠাৎ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে নিয়ে বেশ প্রশংসা করেছেন। তার বক্তব্যে সমালোচনা আছে, কিন্তু প্রশংসাও আছে। হয়তো সমালোচনার যেই অংশটা, সেটার একটা রাজনৈতিক দিক আছে, কিন্তু প্রশংসাটা উপেক্ষা করতে পারেন। শোনেন ওনার মুখে কি বলছেন। তিনি বলছেন যে জামাত সুসংগঠিত এবং এটা তাদের প্লাস পয়েন্ট। তিনি বলছেন জামাতের সুবিধা হচ্ছে তারা খুবই সংগঠিত, রেডিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তাদের যথেষ্ট ফান্ড আছে, এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাবে এমন কোনো কিছু আমার মনে হয় না। দেখেন, তার মানে একটা শঙ্কা কিন্তু ভর করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি নেতাদের মাঝে, যে না, জামাত হয়তো উল্টায় দিতে পারে, এমন একটা ধারণা আসছে। এটা আমেরিকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথাগুলি বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জামাত লাইমলাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলে তিনি দাবি করছেন। তো এটা এই বলার পেছনে কারণ আছে। কারণ হলো, যেহেতু এখন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, এই সুবিধাটা আবার পাচ্ছে জামাত ইসলাম। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্বীকার করছেন যে যেহেতু জামাত জাতীয় পার্টি
কার্যত নেই রাজনীতিতে। এই বিরাট ফাঁকা ফিল্ডটা তারা দখল করছে, কিন্তু দখল করে যে একটা দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতায় বা এই যে বলছেন যে লাইমলাইটে আসছে, এই কথাটা স্বীকার করছে। এবং জামাত নিজেও কিন্তু এখন মনে করে যে তারা আগে তাদের ধারণা ছিল তারা প্রধান বিরোধী দল হবে, এখন তারা দেখতেছে যে আরেকটু চেষ্টা করলেই ক্ষমতায় আসা যাবে। এই জন্য পিয়ারটা নিয়ে আসছে। যদি এমনি নর্মাল এতে যদি তারা 50টা 100টা আসন পায়, পিয়ার সিস্টেমটা হইলে তারা একদম সরকার গঠনের মতন আসন সংখ্যা পেয়ে যেতে পারে। এই ধারণাটা বদ্ধমূল হওয়ার কারণে কিন্তু পিয়ার নিয়ে তারা সোচ্চার। এবং জামাত সংগঠিত, শৃঙ্খলিত, তাদের পার্টি ফান্ড আছে, এগুলি হচ্ছে প্লাস পয়েন্ট। এইগুলির সাথে কিন্তু বিএনপি কুলাইতে পারতেছে না। আজকে দেখেন বাংলাদেশের সমস্ত জেলা উপজেলায় যত রকম সংঘাত, মানে দলীয় সংঘাত, সব কিন্তু বিএনপি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের কথা বলে লাভ নেই, জাতীয় পার্টির তো অস্তিত্ব নেই, তাহলে যখনই সংঘাত হচ্ছে কোথায় গন্ডগোল হচ্ছে বিএনপির ভেতরে, এই নেতাই ওই নেতায়। কিন্তু বাংলাদেশের কি এমন কোন জেলা উপজেলা পাওয়া যাবে যেখানে জামাতের এই নেতার সাথে ওই নেতা আভ্যন্তরীণ ভাবে গন্ডগোল হচ্ছে, শিবিরের 2 গ্রুপ অথবা জামাতের 2 গ্রুপ? না, নাই। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। মানুষ কিন্তু এখন রাজনীতি সচেতন হয়েছে, সুতরাং মানুষ দেখতেছে যে কোনটা নিরাপদ, কোনটা বিপজ্জনক। সেই প্লাস পয়েন্ট এবং লাইমলাইট আসার কথাটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সমালোচনা সত্ত্বেও, যে তার মতন অবস্থা নেই সত্ত্বেও কিন্তু আজকে কিন্তু তিনি মেনে নিলেন। দেখেন খাগড়াছড়িতে যা কিছু ঘটতেছে এর পিছনে তাদের হাত আছে। সপ্তাহখানিক আগেই তো বলছি দুর্গাপূজা আসলেই ঘটনা ঘটাবে ওরা। হ্যাঁ ভাই, অনেক বড় ঘটনা ঘটাবে, যেটা এখন খাগড়াছড়িতে ঘটাইতেছে। ওইখানে জানেন একজন নারীর ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে। 5 জন দায়ী, এই 5 জনকে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। দেখেন আমাদের এই পাহাড়ি ভাই বোনদের ওদের কি দাবি? ওরা কি বাংলাদেশি না? নিশ্চয়ই তো বাংলাদেশি, কিন্তু নিজেদেরকে পাহাড়ি বলে। পাহাড়ি ভাই বোনদেরকে মনে রাখতে হবে আপনারা বাংলাদেশি। হ্যাঁ ভাই, মনে রাখে, কিন্তু ওই যে যারা উচ্ছৃঙ্খল, যারা সন্ত্রাসী, যারা গুপ্ত ওই যে বলছে না তারেক রহমান সাহেব, গুপ্ত স্বৈরাচার, হ্যাঁ, অদৃশ্য শক্তি, এরপরে আসলো গুপ্ত স্বৈরাচার। সবাইকে সাবধান হইতে বলছে না? এই গুপ্ত স্বৈরাচারকে, এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে, বুদ্ধিজীবীরা অনেক রকম ব্যাখ্যা দিতেছে। 2 রকম ব্যাখ্যা তো দেওয়াই যায়, যে একটা হইতে পারে এই যে বর্তমানে আমরা শুনতেছি, এই যে বর্তমানে আমরা দেখতেছি ছাত্র শিবির আর জামাত ইসলাম নিয়ে সবাই কথা বলতেছে। আমেরিকার এই ঘটনাগুলোর পর তো আলোচনা আরো তুঙ্গে চলে গেছে ভাই। জামাত ইসলাম এখন চাঙ্গা, হ্যাঁ চাঙ্গা। তাহলে কি এরা জায়গা উঠছে? এটাই কি স্বৈরাচারী শক্তি? না, এটা না ভাই। আমার যেটা মনে হয় কি জানেন, উনি আওয়ামী লীগকে টার্গেট করে বলছে এই কথাটা। হ্যাঁ ভাই, দেখেন উনার এই কথা পরপরই তো আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড আমরা দেখতেছি, চারিদিকে মিছিল, আবার ওদিকে খাগড়াছড়িতে এইসব ঘটনা, এরপরে আরো কিছু ঘটনা ঘটবে। কারণ টাকার ব্যাপার তো ভাই, ওই যে 4,500 কোটি টাকা খরচ করবে, টাকা ঢাইলা দিবে। কারণ কি জানেন, নির্বাচনের আগেই বিচারের একটা রায় আসতেছে। হ্যাঁ, রায় চলে আসবে। অপরাধী ধরা পড়ুক না পড়ুক, অপরাধী যদি গুপ্ত জায়গায় লুকায় থাকে কিছু তো করার নাই, কিন্তু বিচার তো থাইমা থাকবে না, বিচারের রায় চলে আসবে। আর ওইটা বুঝতে পারছে বলেই ভাই এই অস্থিরতা চারিদিকে। আর এই অস্থিরতা বাড়াইবার জন্য এই দুর্গাপূজাকে ভাই কাজে লাগাবে। এই দুর্গাপূজাকে কিভাবে কাজে লাগাচ্ছে? কলকাতার একটা সাইডে, খুব সম্ভব মুর্শিদাবাদের দিকে একটা পূজা মণ্ডপে, একটা না অনেকগুলো পূজা মণ্ডপে মা দুর্গাকে বানাইছে। আর মা দুর্গার হাতে কি থাকে? একটা ত্রিশূল থাকে। হ্যাঁ, 3 মুখে একটা ত্রিশূল থাকে। আর তার পায়ের নিচে কে থাকে? অসুরের কিছু মূর্তি থাকে। আর ওই অসুরের মুখ, আর কি যে মুখ থাকে না, মুখমণ্ডল, এই মুখমণ্ডল আমাদের ডক্টর ইউনূস স্যারের, ডোনাল্ড ট্রাম্পের, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, হ্যাঁ, ওনাদের মুখমণ্ডল দিয়া ওই অসুর বানাইছে দুর্গার পায়ের নিচে, ওই যে ত্রিশূল দিয়া মারতেছে। এখন দেখেন এই দৃশ্যটা দেখলে অনেকের মাথা গরম হইতে পারে ভাই, ঠিক না ভাই? অনেকের মাথা গরম হয়ে যেতে পারে, এটা রিয়াকশন এদিকে হইতে পারে, কিন্তু না, কোনো রিয়াকশন দেওয়া যাবে না। কারণ কি জানেন, প্রত্যেকটা দুর্গাপূজার একটা থিম থাকে, ওই থিম অনুযায়ী ওরা মূর্তি বানায়। আর এই থিমটা ছিল তাদের ভারতবর্ষের শত্রু কারা, ভারতবর্ষের যারা মঙ্গল চায় না তাদের মূর্তি বানানোর এই থিমটা তারা মাথায় নিছে। দেখেন প্রতি বছরই কিন্তু এরকম থিম চেঞ্জ হয়। এবারকার থিমের মধ্যে পড়ে গেল ডোনাল্ড ট্রাম্প, শাহবাজ শরীফ আর ডক্টর ইউনূস। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারের তো গলার মধ্যে আবার মালাও দিছে। এখন দেখেন এই দৃশ্যের রিয়াকশন দেওয়া যাবে না কেন? এই যে 3-4 বছর আগের ঘটনা, ওদের একটা থিম ছিল, এই দুর্গাপূজার একটা থিম ছিল কি জানেন? যে দেশের শত্রু, মানে দেশের অমঙ্গল চায় কে?
বাপুজি, ওনাদের নেতাজি, ওনাদের জাতির পিতা গান্ধীজির ফেস দিয়া ওই অসুরের ছবি বানাইছে, অসুরের মুক্তি বানাইছে। আর দুর্গা ওই যে ত্রিশূল নিয়া এইভাবে দাঁড়ায় রয়েছে। এরকম হয়েছে ভাই ঘটনা। কিন্তু এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই থিমটা বাইচা নেওয়ার পিছনে কাদের হাত আছে এটা বুঝা নিয়েন। কাদের সবচেয়ে বেশি রাগ এই আমাদের ডক্টর ইউনূসের উপরে, কার বেশি রাগ এটা মাথায় নিয়েন। আবার আপনাদের মনে আছে ওই যে বলছিল তোমরা মিছিল বাইর করো এবং বাইরে থেকে দূর থেকে ছবি তুলে রাখবা, ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে রাখবা। তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন চলতেছিল, তোমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচার নিয়ে নামো ঢাকায়, ওনার ছবি টবি নিয়া এখানে নিজের লোক দিয়ে হামলা করাইবা এবং ওই ছবিগুলো তুলে আমাকে দিবা। আমার সাথে যোগাযোগ আছে, আমি ডোনাল্ড ট্রাম্পকে দেব বলছিল না ভাই? কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওইসব মাথায় নেয় নাই, ওনাকে গনায় ধরে নাই ভাই, গনায় ধরে নাই। আরে মোদিকেই তো গনায় ধরতেছে না। দেখেন না ভারতে কি অস্থিরতা। লাদেখ, এই যে লাদেখের স্বাধীনতা চাইতেছে, ভারতের অনেক রাজ্যেতে ভাই অস্থিরতা। আর অস্থিরতা এত চরমে পড়ে গেছে, বিজয় থালাপাতি হায় হায় কি সর্বনাশের ঘটনা ঘটাইছে। ওইখানে ওনার যে সমাবেশ ছিল, ওই সমাবেশে ৩৯ জন পৃথিবী থেকে বিদায় নিছে। এর মধ্যে ১৭ জন হচ্ছে নারী আর ৯ জন শিশু। ভাই চিন্তা করেন এই ঘটনার পিছনে ভাই এই বিজয় থালাপাতির দায় আছে ভাই, ওনাকে দায় স্বীকার যাইতেই হবে। উনি ওই সমাবেশে আসছে ৬ থেকে ৭ ঘন্টা দেরি কইরা। মানুষ অস্থির হয়ে গেছে, পানির পিপাসায় ক্ষুধায় মানুষ অস্থির হয়ে গেছে। বিজয় থালাপাতি যখন আসছে ৬ থেকে ৭ ঘন্টায়, তখন ওনার ভক্তরা করছে কি সামনের দিকে আগে বাইরে আসছে। ওই যে মঞ্চ থাকে না, মঞ্চের চারিদিকে একটা ব্যারিকেড থাকে না, ওই ব্যারিকেড ভাঙ্গা সামনের দিকে আসছে। আর সামনের দিকে আসাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটছে। তার মানে কি দেখছেন, উনি যদি দেরি না করতে এই ঘটনাটা ঘটতো না। আর এই দেরি করা সুপারস্টারদের স্বভাব ভাই। আমাদের দেশে যে সুপারস্টার, এও কিন্তু ভাই শুটিং এ ৪ ঘন্টা ৫ ঘন্টা দেরি করে আসে। দেরি করে না আসলে তো ওরা সুপারস্টারই হইতে পারে না। কিন্তু রাজনীতি তো এটা চলবে না। থালাপাতি বিজয় সাহেব সাবধান হয়ে যান, এই দায় আপনাকে নিতে হবে। আর আমাদের দেশের এই অস্থিরতার দায় আমরা তাদেরকে দিতেই পারি ভাই। হ্যাঁ, তাদেরকে এই জন্য দিতে পারি কারণ তারেক রহমান সাহেব যে বলছে গুপ্ত একটা স্বৈরাচার আবার জায়গা উঠতে পারে। এই গুপ্ত স্বৈরাচার আমি ধৈর্যই নেবো, উনি আওয়ামী লীগকে টার্গেট করে এই কথাটা বলছে। নিশ্চয়ই তাই না ভাই? কেন আমি ধৈর্য নেবো যে হ্যাঁ উনি জামাতকে বা শিবিরকে টার্গেট করে বলছে? না, আমি এই অ্যাঙ্গেলে যাব না, আমি যাব এই অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলটা বাইছা নিলে আমার একটাই কথা, সবাই মিলা তাইলে এক জায়গায় চলে আসেন। আপনারা তো বুঝতেই পারতেছেন গুপ্ত স্বৈরাচার তারা। এই গুপ্ত স্বৈরাচারদের বিরুদ্ধে কেউ মুখ খোলেন না ভাই। দেখেন বিচার ট্রাইব্যুনাল কতটা আগে চলে গেছে, ৫০ থেকে ৬০টা ভিডিও ক্লিপ এর মধ্যে ফাঁসি হয়েছে। তারপরও ভাই বাংলাদেশের উপরে ভারত তার আধিপত্যবাদ কায়েম রাখার জন্য দীর্ঘদিন ধরে পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে, ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে বাংলাদেশের যত বাম আছে সমস্ত বামগুলো এবং বামপন্থী দুটি পত্রিকা আছে, প্রথম আলো এবং ডেইলি স্টার। এরা প্রতিনিয়ত পাহাড়ে বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার জন্য এবং পাহাড় থেকে বাঙালিদেরকে ফিরিয়ে আনার জন্য, সেনাবাহিনী ফিরিয়ে আনার জন্য, পাহাড়কে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই, হেন কোনো প্রচেষ্টা নাই যা এদেশীয় বাংলাদেশি নামধারী বাম সংগঠনগুলো এবং প্রথম আলো এবং ডেইলি স্টার করে নেই। তারই ধারাবাহিকতায় গত ২ দিন আগে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে পাহাড়ে। এত মর্মান্তিক উত্তেজনা, আপনারা জানেন যে সন্তু লারমার সময় তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ে চালাতো, তারই প্রেক্ষিতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। শেখ হাসিনা সরকার সন্তু লারমার সাথে শান্তি চুক্তি করেছিল। সেই শান্তি চুক্তির পরেও, শান্তি চুক্তির আড়ালে এই সুযোগ নিয়ে সন্তু লারমা পাহাড়কে তথা ওই ৩ পার্বত্য জেলাকে ভারতের সাথে একীভূত করার জন্য, তারা ভারতের সাথে মিশে যাওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। সন্তু লারমা আজ নাই, তার প্রেতাত্মারা, তার উত্তরসূরিরা আজ ঠিকই বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ভারতের সাথে একীভূত হতে চায়, ভারতের সাথে তারা থাকতে চায়। এই মর্মে যখনই সুযোগ পায় কোনো না কোনো সুতায় তারা মাথাচাড়া দিয়ে ওঠে। সম্প্রতি নতুন করে আবার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়েছে। একজন মারমা মেয়ে ধর্ষিত হয়েছে, সেই ধর্ষণের ঘটনায় তারা নতুন করে আন্দোলন, সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে। সেনাবাহিনী ১৪৪ ধারা জারি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সেনাবাহিনীর উপরে তারা হামলা চালিয়েছে। এটি আপনাদের জেনে রাখা দরকার যে কত ঠুনকো অজুহাতে তারা এরকম আন্দোলন, সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে। যে মারমা মেয়েটি ধর্ষিত হয়েছে সেই ঘটনায় ৫ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এই ৫ জনের ভিতরে ২ জন হিন্দু, ২ জন চাকমা এবং ১ জন মারমা। অথচ
কিন্তু এরা কিন্তু গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে। এই ঘটনার পরে মুসলমানদের দোকানপাটে হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, মসজিদে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মুসলমানদের উপরে হামলা চালানো হয়েছে এবং মুসলমান বাঙালিদেরকে বেছে বেছে সেখানে হামলা করা হচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে আহত করা হচ্ছে। তার মানে কি? তার মানে ওই কিছুদিন আগে যে ইসকন যেটা শুরু করেছিল, ওইটা যখন ইউনূস সরকারের বিশাল দক্ষতায় ব্যর্থ হয়েছে, নতুন করে আবার তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আবার এর যে ঘটনা পরম্পরা আছে, এটার যে গ্রাউন্ড আছে, দেখুন ত্রিপুরার রাজা তিনি কি বলেছেন দেখুন। তিনি বলেছেন যে ইন্দোনেশিয়া থেকে যেমন পূর্ব তিমুর আলাদা করা হয়েছে, তেমনি আমরা বসে থাকতে পারি না। পাহাড়ের লোকজন আমাদের কাছে সাহায্য চাচ্ছে, তারা ভারতের সাথে একীভূত হতে চাচ্ছে। আমি জানি না কেন ভারত সরকার এখনো দেরি করছে। এটি মক্ষম সময়, অতি দ্রুত তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক, ভারতের সাথে তাদেরকে আলাদা করা হোক। দেখুন, এবং এটি এই কথারও একটা গ্রাউন্ড আছে, তারও সত্যতা আমরা পেয়েছি পাহাড়ি এই যুবকের কথায়। দেখুন সে কি বক্তব্য দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয়, ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। তার পরিষ্কার বক্তব্য, তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে তারা মিলে যেতে চায়, তারা ভারতের সাথে থাকতে চায়। এটি নিঃসন্দেহে দেশদ্রোহিতার শামিল, দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র। আমি জানি না আমাদের সেনাবাহিনী, আমাদের প্রশাসন কেন এখনো চুপ করে বসে আছে এবং কেন তাদেরকে এখনো পর্যন্ত। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।